বাংলায় খবর দে, এক গোপালগঞ্জে খবর দে, এক টুঙ্গিপাড়ায় খবর দে, এক কুমিল্লাতে খবর দে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহত। জুমার নামাজের পর যমুনার পাশেই বড় জমায়েতের কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, বিএনপি নয়, মন্তব্য মঈন খানের। দ্য কার্টার সেন্টারের সাথে দলের মহাসচিবের বৈঠক। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয়। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে কারাগারে প্রেরণ। গণ অভ্যুত্থানে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলার আসামি তিনি। পেশাগত সুরক্ষায় সাংবাদিকের জন্য তৈরি হচ্ছে অধ্যাদেশ। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য গ্রেপ্তার নয়, অভিযোগ জানানো যাবে কমিশনে। সাংবাদিকতার জন্য আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না। সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন, মিডিয়া চালান, তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে। মুরগির দাম কিছুটা কমলেও ডিমের দর বেশি। লোকসান পুষিয়ে নেয়ার অজুহাত পাইকারদের। রাজধানীতে মাছ বাজারে অস্বস্তি। মাছের আশে কোটি টাকার ব্যবসা। তৈরি হচ্ছে চুমকি ও ক্যাপসুলের খোল। রপ্তানি হচ্ছে চীন, জাপান, ইন্দোনেশিয়ার মতো দেশে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে বাদ-জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে হবে এই সমাবেশ। এরই মধ্যে মিন্টো রোডের অস্থায়ী মঞ্চ ঘিরে শুরু হয়েছে সমাবেশের কার্যক্রম। সেখানে জুমার নামাজ আদায় করবেন এনসিপির নেতাকর্মীরা। সমাবেশের সব শ্রেণী পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। এরই মধ্যে এনসিপির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে আসছে এনসিপি সহ সাধারণ মানুষ। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন দল ও সংগঠন। আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনযোদ্ধা আমাদের জীবনটাকে বাংলাদেশের জন্য রক্ষা করে দিয়েছি। আমরা জুলাইয়ের শক্তি, সবাই আমার ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই আমার ঐক্যবদ্ধ। দর্শক, মিন্টো রোড এলাকায় রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। সেখানকার সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে জেনে নেব। অহন, সমাবেশ আয়োজনের সবশেষ অবস্থা জানাবেন, সেখানে কি দেখছেন এবং এনসিপির সঙ্গে আর কারা সেখানে যোগ দিচ্ছে এবং কারা দেবেন সে বিষয়ে জানাবেন। অনেকেই যোগ দিবেন, বিশেষ করে আহ্বান জানানো হয়েছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান, যারা জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটি ধারণ করেন, তাদেরকেই আহ্বান করা হয়েছে। তাদেরকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তারা আসছেন এবং আমরা দেখেছি নামাজের সময় কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এবং সেই নামাজের ব্যবস্থাও করা হয়েছে এখানে, এবং সেটি করা হয়েছে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের যে সড়কটি, সেই সড়কেই, এবং সেই সড়কটি কিছুক্ষণ আগেই বন্ধ করা দেওয়া হয়েছে, যে কারণে অর্ধেক নেতাকর্মী নামাজে দাঁড়ানোর জন্য সেটি এই সড়কটি পেরিয়ে সেখানে গেছেন। আরও অনেক নেতাকর্মী সেই দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং অর্থাৎ সেই স্থানের কথা আমি বলছি যেখানে গতকাল রাত থেকেই এনসিপির নেতাকর্মী সহ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান, যারা অবস্থান করছিলেন, তারা সেখানে ছিলেন। আজ স্টেজ যখন নির্মাণ করা হয়, সেই স্টেজের সামনে তারা আসেন। প্রচণ্ড রোদ, গরম, যে কারণে তারা বলছেন নামাজের জন্য রমনা পার্কের যে গাছগুলো আছে, সেই গাছের ছায়া যেখানে মিন্টো রোডের আশেপাশে, অর্থাৎ যমুনার সামনের সড়কটির কথা আমি বলছি, যেটি কাকরাইল মসজিদের সামনের দিকে গেল, সেই সড়কে তারা নামাজের জন্য
অবস্থান নেন। তবে তারপরও আমরা অনেক নেতাকর্মীকে দেখেছি তাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে একটি পুলিশের সঙ্গে আমরা দেখেছি যে ধস্তাধস্তির উপক্রম হয়েছে। আপনি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। পুলিশ এবং এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা অনেকটা মুখোমুখি, এবং এই মুহূর্তে পুলিশ বারবারে অনুরোধ করছেন যে নামাজের যে জায়গা আছে সেটি তো আশেপাশেও দুটি মসজিদ আছে, সেগুলোতে তাদেরকে যাওয়ার জন্য আহ্বান করছিলেন। তবে যেহেতু নেতাকর্মীরা সেখানে আছেন, অর্থাৎ নামাজের যে স্থানটি আছে, যে কারণে তারা অন্য নেতাকর্মীরা সেখানে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন। একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে, যদিও এনসিপির নেতাকর্মীরাই তাদের নেতাকর্মীদেরকে অনুরোধ করছিলেন যে তাদেরকে আশেপাশের মসজিদে যেন তারা যায়, সেটির কথা তারা বলছিলেন। এবং এখানে এই যে একটি সাময়িক উত্তেজনা আমি বলবো, তবে নামাজের পরেই তারা যে অস্থায়ী মঞ্চ একেবারে বাসভবনের অদূরে 300-200 মিটার অদূরে, সেখানে তার সেই সমাবেশ আছে, এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের সেই সমাবেশ সেটি চলবে। আপডেটগুলো আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব দর্শককে। কোনো বিশৃঙ্খলা করব না, এবং তারাও বেশ তাদের নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, এবং তারা বলছিলেন যে এই যে সড়কটি রয়েছে সেখানেও যেন তারা না যায়। অর্থাৎ গতকাল রাত থেকে যেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ জানাচ্ছিলেন, সেই বিক্ষোভ স্থানেই তারা আবার যেতে চাচ্ছিলেন, তবে সেই পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু নেতাকর্মী ইতিমধ্যেই সেই সড়কটি দিয়ে ভেতরে চলে গেছেন এবং নামাজের জন্য দাঁড়িয়েছেন, এবং আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ব্যাপক উপস্থিতি। এই আশেপাশের যে সড়কগুলো যমুনার দিকে এগিয়েছে সেই সড়কের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দু একটি সড়কে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করার মতো সুযোগ রাখা হয়েছে। সেই বাকবিতণ্ডা যেটি এখন থেকে 10 মিনিট আগে শুরু হয়েছিল এখনও চলছে। আমরা দেখছিলাম এনসিপির নেতাকর্মীরাই তাদেরকে বুঝিয়ে, অর্থাৎ যারা এই পথটি অতিক্রম করতে চাচ্ছিলেন তাদেরকে বুঝিয়ে আবার ভেতরে নেওয়ার চেষ্টা করছেন, এবং তারা বলছিলেন যে যেহেতু এরপরে সমাবেশ আছে, তাদের বিক্ষোভ রয়েছে, যে অস্থায়ী মঞ্চ 5টি মাঝারি আকারের ট্রাক দিয়ে সেই মঞ্চ বানানো হয়েছে, সেখানেই তাদের মূল আয়োজন। অর্থাৎ তাদের যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, যতক্ষণ না পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে যত শহীদ হয়েছেন সেই সব শহীদের বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান কোনো কার্যক্রম না শুরু হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। এবং সেটি আমরা ধারণা করছি, সেটি কতক্ষণ চলে সেটি বোঝা মুশকিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমি যেমনটি বলছিলাম, ব্যাপকভাবে অবস্থান নিয়েছেন, এবং আমরা দেখছি যে এই সব নেতাকর্মী যারা এতক্ষণ এখানে ভিড় জমিয়েছিলেন তারা কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে না পেরে নামাজের জন্য ঠিক যে যমুনা বাসভবনটি রয়েছে তার সামনেই নামাজের জন্য তারা দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ এখানে 2টি জমায়েত হয়েছে নামাজের জন্য, অর্থাৎ একটি হয়েছে একটু অদূরে, একটু সামনে, সেখানেও এনসিপির মূল যে নেতাকর্মীরা রয়েছেন তারা আছেন। আরেকটি অংশ ঠিক এখানে নামাজের জন্য তারা প্রস্তুত হয়েছেন, এবং নামাজের পরে তাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। অহন সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি দেখাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে সিদ্ধান্ত নেয়ার মালিক বিএনপি নয়, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে। সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। জানান, প্রতিনিধি দলটির সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি। আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নির্বাচন প্রয়োজন, এমন মন্তব্য করেন ডক্টর মঈন খান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটা, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। নির্বাচন দিতে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি আরো বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করছে বিএনপি, এজন্য শিকার হতে হয়েছে জেল জুলুমের। কিন্তু একটি পক্ষ নির্বাচনের কথা বললেই সমালোচনা শুরু করে, যা দুঃখজনক। এভাবে চলতে থাকলে ডক্টর ইউনূসও গ্রহণযোগ্যতা হারাবে। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। সংস্কার তো হবে, সংস্কারটা আপনি নির্বাচনে মুখী সংস্কারটা করেন, যে সংস্কার দিয়ে বাংলাদেশে আমার ভোট আমি দিব। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপ আহ্বানের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে বিজয়নগরের শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এই দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার অভিযোগ, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েক দফা দাবি জানালেও সরকার তাতে কর্ণপাত করেনি। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল নিয়েই দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এমন অভিযোগও করেন রাশেদ খান। আওয়ামী লীগ এখন কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, তাই রাজনীতি ও নির্বাচন করার সুযোগ নেই দলটির। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে 144 ধারা জারি রয়েছে, কিন্তু এনসিপির বেলায় এই আইন কাজ করে না বলে মন্তব্য করেন রাশেদ খান। এই সভা সমাবেশ করে শুধুমাত্র লোক দেখানো যাবে, আর কিচ্ছু করা যাবে না। একমাত্র প্রধান উপদেষ্টা যদি পদক্ষেপ নেয়, তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। আমরা সেই দাবি আগেও রেখেছি, এখনো রাখছি। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে আইভিকে গ্রেপ্তার করতে গেলে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী সমর্থকরা। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথেও দেখা দেয় উত্তেজনা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল। খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা। রাত ভর চলে এমন অবস্থা। সকাল 6:45টার দিকে আইভিকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়িবহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাত থেকে আমরা একটি হত্যা মামলায় সাবেক পৌর সিটি মেয়র আইবির রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আইভিকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসে নাই। রিমান্ডের আবেদন আসলে পরবর্তীতে তারিখ ধার্য হবে। সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে মিন্টো রোডে জুমার নামাজ আদায় করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বলেন
তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না। অভিযোগ থাকলে জানাতে হবে প্রস্তাবিত গণমাধ্যম কমিশনে। এমন বিধান রেখে হতে যাচ্ছে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলছেন, অধ্যাদেশটি কার্যকর হলে সাংবাদিকতায় পেশাগত নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করা সহজ হবে। এজন্য প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত উপদেষ্টা পরিষদে পাশ করার তাগিদ দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। প্রধান তথ্য কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। স্বাধীনতা দিবসে মাছ, মাংস আর চালের স্বাধীনতা চাই শিরোনামে রিপোর্ট প্রকাশের জন্য গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক শামসুজ্জামান শামস। প্রয়োগ করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন। আর সাংবাদিক রোজিনা ইসলাম ছিলেন অফিসিয়াল সিক্রেসি আইনের বড় ভুক্তভোগী। রোজিনা ও শামসের মতো গ্রেফতার, নির্যাতন, হয়রানি ও হেনস্থার শিকার সাংবাদিক অসংখ্য। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী গত 15 বছরে প্রায় 4000 গণমাধ্যম কর্মী হত্যা, নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে খুন হয়েছেন 61 জন। তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখে আর না পড়তে হয়, এজন্য নতুন আইনের প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন, যেখানে কাজের স্বাধীনতার পাশাপাশি আর্থিক সুরক্ষার উপর গুরুত্ব দেয়া হয়েছে। দায়ীদের জন্য রয়েছে জেল জরিমানার প্রস্তাব। সাংবাদিকতার জন্য আপনাকে কোনোভাবে হয়রানি করতে পারবে না, আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না। বিশেষ করে সাংবাদিকদের যে আর্থিক সুরক্ষার জায়গাটা বলা হয়েছে, যে সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন, মিডিয়া চালান, তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে সাংবাদিকদের অধিকার সুরক্ষার জন্য আসলে তাদের জন্য যে সেফগার্ড সেরকম আসলে কোনো বিষয় নাই। অনেক সময় দেখা যায় হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সাংবাদিকরা বছরের পর বছর বেতন পাচ্ছেন না। তারা বলছেন, প্রস্তাবিত অধ্যাদেশে সংবাদকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত ও শাস্তির বিধানও রয়েছে। সাংবাদিকতার জায়গাটাতে কিছুটা শুদ্ধির জায়গা রয়ে গেছে। এই শুদ্ধি ছাড়া যদি এ ধরনের এত বেশি ক্ষমতা প্রাপ্ত হন সাংবাদিকরা, তাহলে এটার অপচর্চার জায়গাটা নিয়ে আশঙ্কা আছে। মানুষকে হয়রানি করা, মানুষকে ব্ল্যাকমেইল করা, আমার পরিচয় ব্যবহার করে আমি আসলে অন্য অর্থনৈতিক স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করি না। এই পার্থক্যটা তো টানতে হবে এবং সেই পার্থক্যটা টানার জন্যই এই বিধান। সাংবাদিকতার অধিকার সুরক্ষার প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারি করার তাগিদ দিয়েছেন তারা। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আগেই অধ্যাদেশটা জারি হবে এবং প্রধান উপদেষ্টাও এমনটাই চেয়েছিলেন বলে আমি শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করতে বলেছে, সেটা যদি না হয়, শুধু সুরক্ষা আইন করা হয়, তাহলে আংশিক কার্যকারিতা পাওয়া যাবে, পুরো ফল পাওয়া যাবে। সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার আলোকে যেটি একটি খসড়াও দেওয়া হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমাদের উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয় ওনাদের চিন্তাভাবনা যে যত দ্রুত সম্ভব এটি আসলে বাস্তবায়ন করা। পিআইও বলছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষায় এটাই প্রথম আইন বা অধ্যাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর নদ্দা এলাকার পাশে জগন্নাথপুর টিনার বাসা থেকেই তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। আজ বিকেলে তাকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য টিনার 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ সহ 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে 2 নারী শিক্ষার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করায় ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজ ক্ষমা প্রার্থনার পরও মারধরের এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে মারা যান পারভেজ। ভারতের 3 সামরিক স্থাপনা সহ সীমান্তবর্তী অঞ্চলগুলোয় হামলা চালিয়েছে পাকিস্তান।
ছোড়া হয় কমপক্ষে 8টি ক্ষেপণাস্ত্র, এমন অভিযোগ নয়াদিল্লির। বড় ধরনের হামলা ঠেকাতে ব্ল্যাকআউট রাখা হয় বেশ কয়েকটি অঞ্চলে। তবে বানোয়াট আখ্যা দিয়ে এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি দাবির মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে। বৃহস্পতিবার রাতে হঠাৎ ভারত নিয়ন্ত্রিত জম্মু সহ একাধিক অঞ্চলের আকাশে দেখা মেলে ড্রোন সদৃশ বস্তুর। নয়াদিল্লির অভিযোগ, দেশটির অন্তত 15টি স্থানে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা প্রতিহতের দাবিও করেছে নয়াদিল্লি। এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বড় ধরনের আক্রমণ মোকাবেলায় ব্ল্যাকআউট রাখা হয় জম্মুর সাতওয়ারি, সাম্বা, আর্নিয়া সহ বিভিন্ন এলাকা। একাধিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোয় বলা হয়, এসব এলাকায় অন্তত 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামাবাদ। অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট। ভারতের উত্তর আর পশ্চিমাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। এর মধ্যে শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর সহ আরও অনেক এলাকা রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়েছে। এসব অঞ্চল থেকে এখন ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। তবে ভারতের অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দাবি, পুরো ঘটনায় দিল্লির নিছক সাজানো গল্প। গতকাল থেকে ভারতের 15টি স্থানে পাকিস্তানের হামলার একটি গুঞ্জন তৈরি করেছে ভারত। দিল্লি যে বিষয়ে বলছে তার পুরোটাই একটা কল্পিত ও সাজানো গল্প, শুনতেও হাস্যকর। ভারত আর তাদের সেনাবাহিনী অষ্টাদশ নাকি 21 শতাব্দীতে বাস করে, কারণ এই যুগে প্রতিটি ক্ষেপণাস্ত্রেরই একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে যা শনাক্ত করা যায়। পাল্টাপাল্টি অভিযোগ, দাবি দেওয়ার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। শুক্রবার সকালে কুপওয়ারা ও উড়িতে চলে গুলিবর্ষণ। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালায় ভারত। নয়াদিল্লির ছোড়া 29টির মধ্যে 25টি ড্রোন ভূপাতিতের দাবি করে ইসলামাবাদ। এছাড়াও মঙ্গলবার চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত 2টি ফাইটার জেট ধ্বংস করে পাকিস্তান। 2 মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অনিক রহমান, যমুনা নিউজ। পেহেলগামে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের পক্ষে তুরস্ক। পাকিস্তানের দেয়া এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলে মনে করে আঙ্কারা, এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দেয়া আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করছে তুরস্ক। আমরা উদ্বিগ্ন, কারণ এই সংঘাতে অনেক বেসামরিক প্রাণ হারিয়েছেন। ভারত পাকিস্তানের উত্তেজনা কমাতে এবং তাদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। রাজধানীর সবজির বাজারে উত্তাপ কমলেও স্বস্তি নেই মাছের দোকানে। বিক্রেতারা বলছেন, তৃণমূল থেকেই কমেছে যোগান, পাশাপাশি গরমের কারণে সংরক্ষণের খরচও বেড়েছে। বরফের দাম বেড়েছে 3 গুণ। বেগুনের দাম শতকের ঘরে অবস্থান করলেও সপ্তাহের ব্যবধানে অন্য সবজির দাম কমতির দিকে। বেশ চড়া মাছের বাজার, নদ নদী কিংবা চাষের সব ধরনের মাছের দাম অস্বাভাবিক বেড়েছে। খাবার তালিকায় মাছ রাখতে হিমশিম অবস্থা স্বল্প আয়ের ক্রেতাদের। 200-250 টাকা কেজিতে কেবল মিলছে চাষের তেলাপিয়া আর পাঙ্গাস। চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। প্রতি কেজি আয়ের বোয়াল চিংড়ির জন্য গুনতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। 700 থেকে 800 গ্রাম ইলিশের জন্য দিতে হবে 1200 টাকা। কোন দোকানে মাছ কম আছে আপনি দেখেন? এগুলা একটা সিন্ডিকেট থাকে, মাছের দাম বাড়িয়ে দেয়। এটা আমাদের জন্য, যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের জন্য কষ্টকর। চাষের শিং দেখলাম ওনারা 600 টাকা করে চাচ্ছে, পরে 500 টাকা করে কিনছে, অথচ এই দাম মাছের মূল্য কিছুদিন আগে ছিল 300, 350 এরকম। বিক্রেতারা বলছেন, স্থানীয় পর্যায় থেকে মাছের সরবরাহ কম। অন্যদিকে তীব্র গরমে মাছ সংরক্ষণের খরচ বাড়ছে। বরফের দাম বেড়েছে 3 গুণ, যার প্রভাব পড়ছে দামে। গুলশা ট্যাংরা বেচতেছি 650 টাকা কেজি। এবারে আইর মাছ আছে 1.5 কেজি, আইর মাছ বেচতেছি 700 টাকা কেজি। কোরাল 650 টাকা কেজি। এবারে রুই মাছ আছে দেশিটা 450 টাকা কেজি। বরফের কারণে আমাদের মাছের খরচা একটু বেশি, ঠিক আছে? এজন্য মনে করেন শীতের সিজনের জায়গায় বরফ লাগতো মনে করেন 200 টাকার, ওই জায়গায় বরফ লাগে মনে করেন 500-600 টাকার। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে। কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 15 টাকা। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকা কেজিতে। তবে ব্যতিক্রম আছে তাল বেগুন আর পেঁপের দামে।
1 কেজি তাল বেগুনের দাম হাঁকা হচ্ছে 100 টাকা, আর পেঁপের জন্য দিতে হবে 80 টাকা কেজি। ভেন্ডি গত সপ্তাহ ছিল 80 থেকে 70, এই সপ্তাহে 60 থেকে 50। আমরা পটল 60 টাকা পাওয়া যাচ্ছে, গত সপ্তাহে ছিল 80-70 বেচি। লাউ ছিল 70-80, এখন 60 টাকা। টমেটো আগে ছিল 40, এখন বর্তমান টমেটো কমে যাইতেছে, এখন বর্তমানে টমেটো 50 টাকা কেজি। বেগুন 80 টাকা, ওরা আজকে 100 টাকার নিচে। আর শুক্রবার আসলে একটু দামটা একটু বেশি চায়। দামটা ওই আগে তো 50 টাকা 60 টাকা এরকম ছিল, এখন 80 টাকার নিচে পাওয়া যায় না পেঁপে। কমেছে আদা রসুনের দাম, 1 কেজি দেশি পেঁয়াজ মিলছে 55 থেকে 60 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মাছে ভাতে বাঙালির কাছে মাছ খুব পছন্দের হলেও আঁশের খুব একটা গুরুত্ব নেই। আধুনিকতার ছোঁয়ায় এবার মাছের আঁশও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। ফেলে দেয়া আঁশ দিয়ে বছরে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। পুরো দেশের শত শত টন মাছের আঁশ রপ্তানি হচ্ছে চীন, জাপান এবং ইন্দোনেশিয়ায়, যা দিয়ে তৈরি হচ্ছে চুমকি ও ক্যাপসুলের খোল। এই সাপ্লাই চেইনের বিস্তারিত তুলে ধরেছেন ভাস্কর ভাদুরী। শুক্রবার কাউরান বাজারের মাছ বাজারের ব্যস্ততা অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। শত শত হাত ব্যস্ত হাজারো মাছের আঁশ ছাড়াতে। আঁশ ছাড়ানোর পর তা পড়ে থাকছে বাজারেই। সময় মতো সুইপার এসে তা সংগ্রহ করছে। এবার দেখব এই আঁশগুলো কোথায় যায় এবং এগুলো দিয়ে কি করা হয়। কাউরান বাজার, নিউ মার্কেট কিংবা হাতিরপুল বাজার থেকে সংগ্রহ করা মাছের আঁশগুলো নিয়ে আসা হয় মোহাম্মদপুরের এই ফ্যাক্টরিতে। আনার পর 2 দফা ধোয়া হয় মাছের আঁশগুলোকে, তারপর শুকানো হয় রোদে। প্রথম দফা শুকানোর পর আঁশ থেকে পৃথক করা হয় মাছের কাঁটা। পরে শুরু হয় দ্বিতীয় দফা ধোয়ার কাজ। দ্বিতীয় দফা ধোয়ার পর আঁশগুলোকে শুকাতে দেয়া হয় ছাদে। টানা 3 ঘন্টা চলে শুকানোর প্রক্রিয়া। 2-3 পের ধোয়া লাগে, ধুইয়া ফ্রেশ করা লাগে, ফ্রেশ করিয়া রোদ দেওয়া লাগে। মেডিসিন হইলো রোদ, আর যদি রোদ না হয় তাহলে মাল কোয়ালিটি খারাপ হইবে। এগুলো আবার যায় আপনার বয়ালে সেদ্ধ হতে যায়। দ্বিতীয় দফা শুকানোর পর আবারও চলে বাছাই প্রক্রিয়া, পাশাপাশি চলে শুকানোর কাজ। বদ্ধ রুমে 2 ঘন্টা ধরে শুকানোর পর চলে বাছাই প্রক্রিয়া। লাল আঁশ থেকে পৃথক করা হয় সাদা আঁশগুলো। প্রতিদিন প্রায় 300 কেজি মাছের আঁশ প্রক্রিয়াজাত হয় এই কারখানায়। আর রোদে শুকায় পানি দিয়ে তো সাদা হয়ে যায় সব পানি দিয়ে, এতে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, শুধু রোদ হইলেই হয়। যারা নেয় তাদের কাছে শুনছি কোরিয়া, তারপর জাপান, চীন, জাপান, এই সমস্ত দেশে নেয় আর কি। চূড়ান্ত বাছাইয়ের পর আবারও রোদে দেয়া হয় মাছের সাদা আঁশগুলো। শ্রমিকরা জানান, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলোতে মাছের আঁশ দেখতে মুক্তার মতো না হয় ততক্ষণ পর্যন্ত চলে এই শুকানোর প্রক্রিয়া। মাছের আঁশটা একটু বড় হলে একটু সবচেয়ে সুন্দর হয়, ওটা দোলাইটাও ভালো হয় বা রেটটাও একটু বেশি দেয় আর কি। আর ওই যত সাদা থাকবে তত ভালো হয়। আমরা জাস্ট এই আইসা আলাদা করি, আর দেন কাটা আলাদা করি, আর যেটা পেডা ওয়েস্টেজ থাকে ওইটা বয়াল করে রোদে শুকাই। মোট 5 দফা ধোয়া এবং 3 দফা শুকানোর পর মাছের আঁশগুলো প্রস্তুত হয় রপ্তানির জন্য। প্যাকেজিং শেষে চলে যায় চীন, জাপান ও ইন্দোনেশিয়ায়। রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাছের আঁশগুলো মূলত ব্যবহার করা হয় চুমকি এবং ক্যাপসুলের খোল তৈরিতে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দখল দূষণ থেকে কর্ণফুলী নদী রক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হল 19তম বর্ণাঢ্য সাম্পান শোভাযাত্রা। সকালে নগরীর অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এবং চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এই আয়োজন করে। বিনি সুতার মালা শিরোনামে আয়োজনে অংশ নেয় শতাধিক সাম্পান। উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ সময় নদীকে দখল দূষণ থেকে মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তা।